স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, নিষিদ্ধের তোয়াক্কা নেই ছাত্রলীগের। ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রণসাজে কর্মীরা। শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে মাঠে ছাত্রলীগ। এবার কি তবে সরাসরি সংঘাতের পথে দেশ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে প্রশাসনের বিএনপি প্রীতি ও মনোনয়ন বাতিলের হিড়িক, শঙ্কায় জামায়াত এনসিপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, চাঁদাবাজির সময় এনসিপি নেতাকে ধরে পুলিশে দিল স্থানীয়রা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ছাত্রলীগ করা অপরাধ হলে শারজিস আলমও অপরাধী, মাহদি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাতিরপুলে মুঠোফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড, কাঁদানি গ্যাস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, শরীয়তপুরের জাজিরায় দফায় দফায় সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রণসাজে কর্মীরা। শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে মাঠে ছাত্রলীগ। কিন্তু এবারের প্রতিষ্ঠাবার্ষিকী যে অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা। যে ছাত্রলীগকে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেই ছাত্রলীগই আজ রাজপথে নেমে প্রমাণ করে দিয়েছে, রক্ত দিয়ে গড়া এই সংগঠনকে আইন দিয়ে দাবিয়ে রাখা অসম্ভব। রাজধানীর ঢাকা থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে আজ ছাত্রলীগের ঝটিকা মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজপথ। সাধারণ মানুষের প্রশ্ন, যেখানে প্রশাসন কড়াকড়ি আরোপ করেছে, সেখানে ছাত্রলীগ কিভাবে এত বড় শক্তি নিয়ে মাঠে ফিরল? এটি কি তবে শেখ হাসিনার সেই চূড়ান্ত অ্যাকশনের শুরু? জানা গেছে, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা গত রাতেই ছাত্রলীগকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। তার বার্তায় স্পষ্ট, আর ঘরে বসে থাকার সময় নেই, যার যা আছে তাই নিয়ে রাজপথে নামতে হবে। নেত্রীর এই আদেশ পাওয়া মাত্রই আর জন্মবার্ষিকীর দিনটিকে প্রতিবাদ দিবস হিসেবে বেছে নিয়েছে সংগঠনটি। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের দাবি, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে তারা রাজপথ কাউকে ছেড়ে দেবে না। বিশেষ করে ছাত্রদল ও শিবিরের আধিপত্য রুখতে ছাত্রলীগ এখন ডু অর ডাই মিশনে নেমেছে। পাড়ায় পাড়ায় ছাত্রলীগের কর্মীরা এখন ঐক্যবদ্ধ। এই চূড়ান্ত অ্যাকশন কি তবে অন্তর্বর্তী সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার এক মরণপণ লড়াই? ছাত্রলীগের এই হঠাৎ প্রত্যাবর্তন কি গৃহযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? একদিকে সরকার ও ছাত্রদলের কঠোর অবস্থান, অন্যদিকে ছাত্রলীগের এই সর্বাত্মক প্রতিরোধ। সব মিলিয়ে ১২ ফেব্রুয়ারি নির্বাচন এখন চরম অগ্নিপরীক্ষার মুখে। ছাত্রলীগ কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন, নেত্রীর আদেশ অমান্য করার ক্ষমতা কারণেই। আজ যে আগুনের স্ফুলিঙ্গ দেখা গেল, তা কি সারা দেশে দাবানল হয়ে ছড়িয়ে পড়বে? নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্রলীগের এই মিছিলের নামা কি আওয়ামী লীগের বড় কোনো বিজয়ের পূর্বাভাস? জেলায় জেলায় আওয়ামী লীগের গোপন দুর্গ লণ্ডভণ্ড হতে পারে। নির্বাচন গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে বড় অপারেশনের প্রস্তুতি। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের আনাচে কানাচে এসের আলামত। ৫ আগস্টের পর যারা ভেবেছিলেন আওয়ামী লীগ আত্মগোপনে গিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ বিষয়। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দেশের প্রতিটি জেলায় জেলায় আওয়ামী লীগ গড়ে তুলেছে অত্যন্ত শক্তিশালী এবং গোপন দুর্গ। বাইরে থেকে পরিস্থিতি শান্ত মনে হলেও ভেতরে ভেতরে চলছে বিশাল এক যুদ্ধের প্রস্তুতি। এদিকে প্রশাসনের বিএনপি প্রীতি ও মনোনয়ন বাতিলের হিড়িক, শঙ্কায় জামায়াত ও এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়ায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতারা। গত শুক্রবার কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজের প্রার্থিতা বৈধ হওয়ার পর হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন যে বর্তমান প্রশাসন অনেকটা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন বিএনপি নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জামায়াত নেতাদের গণহারে মনোনয়ন বাতিল নিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ থাকা সত্ত্বেও তার মনোনয়ন বৈধ ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি সাংবাদিকদের বলেন, প্রশাসনের যে দ্বিচারামূলক আচরণ, তাতে নিরপেক্ষ নির্বাচন নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম এই নেতার মতে, অন্তর্বর্তী সরকারের অধীনে প্রশাসন যে নির্মোহ আচরণ করার কথা ছিল, তার পরিবর্তে তারা একটি বিশেষ দলের প্রতি নমনীয়তা দেখাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা হাসনাত আবদুল্লাহ এই বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল খুঁজে পাচ্ছেন। গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের বাংলাদেশে ফেরার ঘটনাটি বিএনপির জন্য এক বিশাল উদ্দীপনা সৃষ্টি করেছে। তারেক রহমানের বিরুদ্ধে থাকা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ আওয়ামী লীগ আমলের সব গুরুতর অভিযোগ থেকে আদালত তাকে খালাস দিয়েছে। আরও জানিয়ে দেব, চাঁদাবাজির সময় এনসিপি নেতাকে ধরে পুলিশে দিল স্থানীয়রা।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে চাঁদা আদায় করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী এম.এ. তাফসির হাসান সহ 2 জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার 3 জানুয়ারি রাত 9:30টার দিকে বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন বোচাগঞ্জ উপজেলার ধনতলা কলেজ রোড এলাকার মৃত শমশের আলীর ছেলে এম.এ. তাফসির হাসান 33 এবং ভররা গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম 36। এম.এ. তাফসির হাসান এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনীত সংগ্রহ করলেও পরে তা জমা দেননি। এ ঘটনায় রোববার সকালে বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় 40 বাদী হয়ে বোচাগঞ্জ থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, শনিবার রাত 8টার দিকে খাওয়া দাওয়া শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত 9:30টার দিকে অভিযুক্তরা লোহার পাইপ ও স্টিলের লাঠি হাতে নিয়ে বাড়ির সামনে এসে ডাকাডাকি করেন এবং নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেন। গেট খুললে তারা ঘরে ঢুকে বাদীর বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খোঁজ করতে থাকেন এবং ঘরের আসবাবপত্র তছনছ করেন। এদিকে ছাত্রলীগ করা অপরাধ হলে শারজিস আলমও অপরাধী মাহদি। ছাত্রলীগ করা যদি অপরাধ হিসেবে বিবেচিত হয় তাহলে জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলমও সেই অপরাধের আওতায় পড়েন, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহদি হাসান। তিনি বলেন, অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এমন পরিচয়ের ভিত্তিতে কাউকে অপরাধী আখ্যা দেওয়ার প্রবণতা তিনি মানেন না। এক ভিডিও বার্তায় মাহদি হাসান বলেন, পূর্বে ছাত্রলীগ করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী ভাইয়েরা ছিলেন তাদের মাঝে শারজিস আলম ভাই, উনিও একসময় ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন, তাহলে শারজিস আলম ভাই নিজেও অপরাধী। তিনি আরও বলেন, শুধু একজন না, আমি অসংখ্য মানুষকে এরকম দেখাতে পারব। বর্তমানে হবিগঞ্জ সহ সারা বাংলাদেশে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, যারা নিরপরাধ মানুষ কিন্তু তারা একটা সময় ছাত্রলীগ বা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল। এই যে ট্যাগিনের রাজনীতি, ডেভিল বলে, ডেভিল আখ্যা দিয়ে গ্রেফতার করা হয়েছে। ওই জায়গা থেকে একজন জুলাই যোদ্ধা হিসেবে আমরা যারা নেতৃত্ব দিয়েছি আমরা অন্তত এটা মানতে পারি না। এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ ওঠে মাহদি হাসানের বিরুদ্ধে। এ ঘটনার পর শনিবার সন্ধ্যায় তাকে আটক করে গোয়েন্দা ডিবি পুলিশ। পরে তার আটকের প্রতিবাদে মাহদির অনুসারীরা থানা ঘেরাও করেন। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর তার নিজ বাসা থেকে মাহদিকে আটক করা হয়। আরও জানিয়ে দেব, হাতিরপুলের মুঠোফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস। রাজধানীর হাতিরপুলের মোতালিব প্লাজার সামনের সড়কে মুঠোফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মুঠোফোন ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে, লাঠিপেটা করেছে। আজ রোববার বেলা 1টা থেকে 2টা পর্যন্ত এ ঘটনা ঘটে। এর আগে কয়েক দফা দাবিতে আজ সকাল 10:30টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা সড়কে বসে পড়েন, নানা স্লোগান দিতে থাকেন। বেলা 11:30টার দিকে মুঠোফোন ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। মুঠোফোন ব্যবসায়ীদের একটি অংশ দুপুর 12টার দিকে আবার সড়কে এসে বসে পড়ে। এই সময় পুলিশ প্রথম জলকামান ব্যবহার করে, পরে লাঠিপেটা করে, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, কয়েকজনকে আটকও করে পুলিশ। তখন তেজগাঁও থানার পুলিশের পক্ষ থেকে প্রথম আলোকে বলা হয়, মুঠোফোন ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়, কয়েকজনকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 1টার দিকে মুঠোফোন ব্যবসায়ীরা আবার সংগঠিত হন। তারা হাতিরপুলের মোতালিব প্লাজার দিক থেকে মিছিল নিয়ে সার্ক ফোয়ারা মোড়ে আসছিলেন। তাদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে তাদের ধাওয়া দেয় পুলিশ। এরপর পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।